আমাদের আজকের আলোচ্য বিষয় প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্ব। আমরা প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের বাংলা গদ্য চর্চার ধারা, বাংলা গদ্যের বৈশিষ্ট্য, ভাষা শৈলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা সকলেই জানি 19 শতকে বাংলা গদ্য চর্চার বিস্তার ঘটে। প্রাথমিক পর্বে ইংরেজ রাজকর্মচারীদের ভাষা শিক্ষার উদ্দেশ্যে বাংলা গদ্য চর্চার সূত্রপাত ঘটে, কিন্তু বাংলা গদ্য চর্চার এই ধারা 19 শতকেই শুরু হয়নি। 19 শতকের পূর্ববর্তী সময়ে ষোড়শ-সপ্তদশ শতাব্দী থেকেই বাংলা গদ্য চর্চার ধারা সূচিত হয়। আমরা আজকে 19 শতকের পূর্ববর্তী ধারার যে গদ্য শৈলী, যে ভাষা চর্চার ধারা, যে বিবর্তনের ধারা, সেই সম্পর্কে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি 19 শতকের বাংলা গদ্য চর্চার ধারা আলোচনার ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরেই 19 শতকে বাংলা গদ্য চর্চার উন্মেষ ঘটে। প্রাথমিক পর্বে সংস্কৃতজ্ঞ পণ্ডিত, ফার্সি জানা মুন্সিদের হাত ধরে বাংলা গদ্য লেখার কাজ শুরু হয়, কিন্তু বাংলা গদ্য চর্চার এই ধারা প্রথম সূচনা ঘটে ষোড়শ শতাব্দীতে। আমরা তাই আজ ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের যে পূর্ববর্তী ধারা, সেই ধারার গদ্য চর্চা সম্পর্কে আলোচনা করব। মূলত ষোড়শ-সপ্তদশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে যে ধরনের বাংলা গদ্য রচনা হয়েছিল, সেই উদাহরণগুলির ওপর ভিত্তি করে, সেই উদাহরণগুলি আলোচনার মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে আমরা প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের বাংলা গদ্য চর্চার ধারাটি বোঝার চেষ্টা করব। ইংরেজ শাসন প্রতিষ্ঠার পরবর্তী পর্যায়ে বাংলা গদ্য চর্চার উন্মেষ ঘটে। আমরা জানি প্রাথমিক পর্বে বিদেশি রাজকর্মচারীদের ভাষা শিক্ষাদানের উদ্দেশ্যে যেমন বাংলা গদ্যের সূচনা হয়, তেমনি তার পাশাপাশি মিশনারিদের উদ্যোগে মূলত ধর্মচর্চার উদ্দেশ্যে, ধর্মপ্রচারের উদ্দেশ্যে বাংলা গদ্য চর্চার আরেকটি ধারার সম্প্রসারণ ঘটে। এই পর্বের পূর্ববর্তী ধারায় যে গদ্যগুলি রচনা হয়েছিল, সেই গদ্যের বিবর্তনের ধারা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকের আলোচনায় কতকগুলি উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা উত্তর খোঁজার চেষ্টা করব বাংলা গদ্য চর্চার প্রয়োজনীয়তা কেন তৈরি হলো। আমরা দেখার চেষ্টা করব বাংলা গদ্য চর্চার যে ধারা, যা সেই 19 শতক থেকে শুরু করে আজ পর্যন্ত বহমান, সেই বহমানতার ধারাটি কেমন ছিল তা আমরা বোঝার চেষ্টা করব। বাংলা গদ্য চর্চা সম্পর্কিত একটি প্রাথমিক ধারণা আজ আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের আলোচনায়। ষোড়শ-সপ্তদশ শতাব্দীতে আলোচিত, রচিত বিভিন্ন গ্রন্থ, অনুবাদ গ্রন্থ, গদ্য গ্রন্থের ওপর ভিত্তি করে, সমকালীন নিদর্শনের ওপর ভিত্তি করে আমরা ষোড়শ-সপ্তদশ, অষ্টাদশ শতাব্দীর বাংলা গদ্য চর্চার বৈশিষ্ট্য, ভাষা শৈলীটি বোঝার চেষ্টা করব। এখন প্রশ্ন, প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের গদ্য চর্চার ধারা আমরা কেন পাঠ করব? কেন এই পর্বের গদ্যের ধারা পাঠ করা আমাদের জন্য প্রয়োজনীয়? আমরা সকলেই জানি যে কোনো একটি চর্চা তা একদিনে শুরু হয় না। 19 শতক থেকে আজ পর্যন্ত গদ্য চর্চার যে ধারা বহমান, তার বীজ কোথায় লুকিয়ে রয়েছে, সেই চর্চার ধারা কবে কোথায় শুরু হয়েছিল, তার ইতিহাসটা আমরা আজ একবার খুঁজে দেখবার চেষ্টা করব। আমরা আলোচনার প্রথমেই বলেছি যে 19 শতক ইংরেজ শাসন ব্যবস্থার বিস্তারকাল, এবং পলাশীর যুদ্ধ পরবর্তী সময়ে যখন ইংরেজ শাসক বাংলা শাসন করতে শুরু করেন, ভারতবর্ষ শাসন করতে শুরু করেন, তারা প্রাথমিক পর্বে বুঝতে পেরেছিলেন দেশীয় ভাষা শিক্ষা ছাড়া তারা এই দেশ শাসন করতে পারবেন না। তাই মূলত এই বিদেশি রাজকর্মচারীদের শিক্ষার উদ্দেশ্যেই বাংলা ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা তৈরি হয়। নয়া শাসক, তার নয়া শাসন নীতি, নয়া ব্যবস্থার ফলে বাংলার আর্থ সামাজিক রাজনৈতিক জীবনে নানান বদল, নানান পরিবর্তন সূচিত হয়। এবং এই সূত্রেই আমরা দেখতে পাই একদিকে ফোর্ট উইলিয়াম কলেজ, অন্যদিকে শ্রীরামপুর মিশন, এদের হাত ধরে অনেক রকম বাংলা গদ্য গ্রন্থ রচনার কাজ শুরু হয়। একদিকে রয়েছিল ভাষা শিক্ষা, আরেকদিকে রয়েছিল ধর্মপ্রচার। আমরা জানি আজ আমরা যে বাংলা ভাষায় কথা বলছি বা যে বাংলা ভাষায় সাহিত্য রচনা করছি, গদ্য রচনা করছি, তা একদিনে শুরু হয়নি।
তা কোনো একদিনের এককালিক ফসল নয়। ধীরে ধীরে বিবর্তনের ধারায় এই বাংলা ভাষা আজকের সময়ে এসে উপনীত হয়েছে। মানব সভ্যতার ধারাতেও ভাষার উদ্ভব একদিনে হয়নি। প্রাথমিক পর্বে মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে, কমিউনিকেশনের উদ্দেশ্যে মূলত ভাষা তৈরি হয়। প্রাথমিক পর্বে গুহার গায়ে চিত্রলিপি রচনার মাধ্যমে মানুষ একে অপরের কথা বুঝিয়েছে, আকার ইঙ্গিতের মাধ্যমে নিজের কথা বুঝিয়েছে। তারপরে ধীরে ধীরে মানব সভ্যতার বিকাশের ধারায় আজকের ভাষার সৃষ্টি হয়েছে। ধ্বনি, বর্ণ জুড়ে জুড়ে তৈরি হয়েছে শব্দ, এবং সেই শব্দ জুড়েই তৈরি হয়েছে বাক্য। প্রাথমিক পর্বে যখন এই বাক্য গঠন হয় তখন কিন্তু সাহিত্য রচনার প্রয়োজন অনুভূত হয়নি। প্রাথমিক পর্বে আমরা যে কোনো ভাষায় ব্যবহারিক প্রয়োজনে ব্যবহার করে থাকি। তাই দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখতে পাই বাংলা সাহিত্যেও গদ্য চর্চার নিদর্শন সে অর্থে লক্ষিত হয় না। অর্থাৎ আমরা বলতে পারি বাংলা গদ্য ব্যবহার মানুষ সবসময় করেছে, কারণ কথা বলার জন্য আমাদের গদ্য ব্যবহার করতে হয়, কিন্তু সাহিত্য রচনার ক্ষেত্রে মানুষ গদ্যের ব্যবহার করেনি। মধ্যযুগ পর্যন্ত, ভারতচন্দ্রের যুগ পর্যন্ত পদ্যই ছিল মূলত সাহিত্য চর্চার মাধ্যম, সাহিত্য চর্চার ধারা। চর্যাপদ থেকে শুরু করে ভারতচন্দ্রের যুগ পর্যন্ত তাই বাংলা সাহিত্য পদ্যাশ্রিত। এর পরবর্তী পর্যায়ে প্রায় 16-17 শতাব্দী থেকেই আমরা দেখতে পাই ধীরে ধীরে ব্যবহারিক প্রয়োজনে, মূলত চিঠিপত্র লেখার প্রয়োজনে, বিভিন্ন দলিল দস্তাবেজ লেখার প্রয়োজনে, বিভিন্ন অনুবাদ গ্রন্থ লেখার প্রয়োজনে, তত্ত্বাশ্রয়ী গ্রন্থ লেখার প্রয়োজনে বাংলা গদ্য চর্চার সূত্রপাত ঘটে। 16-17 শতাব্দীতে আমরা যে ধরনের নিদর্শন দেখতে পাই, কতিপয় কর্চা জাতীয় বৈষ্ণব গ্রন্থ, রাজকার্য পরিচালনা সংক্রান্ত দলিল দস্তাবেজ, ব্যক্তিগত চিঠিপত্র ইত্যাদি। এছাড়াও খ্রিস্টান মিশনারিদের দ্বারা রচিত বিভিন্ন ধর্ম পুস্তিকা আমরা দেখতে পাই। ইংরেজ রাজকর্মচারীরা শাসন কার্যের সুবিধার জন্য বিভিন্ন আইনের বই অনুবাদ করেন। এই সমস্ত কিছুই এই প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের বাংলা গদ্যের নিদর্শন। ভাষা শিক্ষাদান, ধর্মচর্চা, ধর্মগ্রন্থ রচনার উদ্দেশ্যে এই সময় বাংলা গদ্য চর্চার সূত্রপাত ঘটে ঠিকই, কিন্তু মনে রাখতে হবে এই সময়কার লেখকদের সামনে বাংলা গদ্য শৈলীর কোনো নিদর্শনই ছিল না। প্রাথমিক পর্বে বিভিন্ন ভাষার সাহিত্যের অনুবাদই ছিল বাংলা গদ্য সাহিত্যের ভিত্তি। একদিকে সংস্কৃত রীতির অনুসরণ লক্ষণীয়, অপরদিকে ইংরেজি সাহিত্য রীতির অনুসরণ লক্ষণীয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা ফার্সি সাহিত্য রীতির চর্চাও দেখতে পাই। 19 শতকে মূলত রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি প্রমুখের হাত ধরে বাংলা গদ্য চর্চায় এক নবপ্রাণ সঞ্চারিত হয়। প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের বাংলা গদ্য চর্চার ধারাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একদিকে রয়েছে ব্যক্তিগত চিঠিপত্র, বৈষ্ণব কারিকা, কর্চা গ্রন্থ এবং সামান্য কিছু গদ্য সংগ্রহ, গল্প সংগ্রহ। আরেকদিকে রয়েছে দলিল দস্তাবেজ, আদালতের নির্দেশনামা, ওকালতনামা। রয়েছে অষ্টাদশ শতাব্দীতে পর্তুগিজ মিশনারিদের লিখিত গদ্য, ধর্মপ্রচারমূলক গ্রন্থ, ব্যাকরণ চর্চার সংক্রান্ত বিভিন্ন বই, আইনের বই। এবং আরেক দিকে আমরা পাই শ্রীরামপুর মিশনের উদ্যোগে প্রকাশিত বিভিন্ন গদ্য, ধর্মপ্রচারমূলক গদ্য এবং অনুবাদ সাহিত্য। আমরা এইবার 16-17 শতাব্দীতে রচিত বিভিন্ন গদ্য, চিঠিপত্র আলোচনার ভিত্তিতে সমকালের ভাষার শৈলী, সমকালের গদ্যের শৈলী, ভাষার স্টাইলটি কেমন ছিল তা বোঝার চেষ্টা করব। অহোম রাজা লিখিত চিঠিতে 16-17 শতাব্দীর বাংলা গদ্যের কিছু নিদর্শন আমরা দেখতে পাই। এটিকেই বাংলা গদ্যের প্রথম নিদর্শন হিসেবে ধরা হয়ে থাকে। চিঠিটির কিছু অংশ আমরা তুলে ধরছি। এথা আমার কুশল, তোমার কুশল নিরন্তরে বাঞ্ছা করি। অখন তোমার আমার সন্তোষ সম্পাদক পত্রাপত্রী গতায়ত হইলে উভয়ানাকুল প্রীতির বীজ অঙ্কুরিত হইতে রহে। তোমার আমার কর্তব্যে বার্ধতাক পাই, পুষ্পিত ফলিত হইবেক, আমরা সেই উদ্যোগত আছি। দেখুন, আমরা যখন এই অংশটি পড়ছি তখন এই চিঠিতে আসলে কি বোঝানো হচ্ছে সেই অর্থবোধগম্যতার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়, কারণ এখানে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যা বর্তমানকালে অপ্রচলিত, যার অর্থ আমরা এখন জানি না। দ্বিতীয়ত, এখানে যতিচিহ্ন ব্যবহারের দুর্বলতা দেখতে পাওয়া যায়। পাশাপাশি আমরা দেখতে পাই বাংলা বাক্যের যে গঠন, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব, এই যে বাংলা বাক্যের গঠন আমরা দেখতে পাই আজকে দাঁড়িয়ে, সেই ধারাও সেই সময় সুচারুভাবে এই গদ্যে প্রকাশ পায়নি। অর্থাৎ বাংলা গদ্য গঠনের যে আন্বয়িক স্টাইল, যে আন্বয়িক রীতি,
তার প্রকাশেও একটি জটিলতা এখানে লক্ষণীয়। কিন্তু একদম প্রাথমিক পর্বের বাংলা গদ্যের নিদর্শন হিসেবে এই নিদর্শনটি অবশ্যই গুরুত্বপূর্ণ, এর ঐতিহাসিক গুরুত্ব আমরা অস্বীকার করতে পারি না। এরপর আমরা দেখে নেব বৈষ্ণব সমাজ এবং বৈষ্ণব মহান্তদের রচিত কিছু গদ্যের নিদর্শন। 1731 খ্রিস্টাব্দে গৌড়ীয় মহান্তদের কাছে লিখিত ইস্তফাপত্র, জয়পুরের সভাপণ্ডিত কৃষ্ণদেব ভট্টাচার্যের অজয়পত্র এই সময়ের গদ্যের নিদর্শন। স্বরগোস্বামীদের অন্যতম শ্রীরূপ গোস্বামী তার কারিকায় গদ্যের ব্যবহার করেছেন। সেই গদ্যের নমুনা খানিকটা এরকম: প্রথম শ্রীকৃষ্ণ গুণ নির্ণয়, শব্দগুণ, রূপগুণ, রসগুণ ও স্পর্শগুণ, এই 5 গুণ, এই পঞ্চগুণ শ্রীমতী রাধিকাতেও বসে। আমরা আরেকটি উদাহরণ দেখি। 17দশ শতকের বিখ্যাত গৌড়ীয় বৈষ্ণব আচার্য নরোত্তম দাস রচিত একটি করচার উদাহরণ: তুমি কে? আমি জীব। তুমি কোন জীব? আমি তটস্থ জীব। থাকেন কোথায়? ভাণ্ডে। দেখুন, এখানে আমরা খানিকটা ছোট ছোট গদ্য দেখতে পাই, কিন্তু তা সত্ত্বেও এর অর্থবোধগম্যতার ক্ষেত্রে একটা অসুবিধা থেকেই যায়। এগুলি তত্ত্বধর্মী বই, মূলত গৌড়ীয় বৈষ্ণব দর্শন প্রচারের উদ্দেশ্যে এই গদ্যগুলি রচিত হয়েছিল। এর শব্দ চয়নও খানিকটা সহজ, বাক্যের গঠনও খানিকটা সহজ, কিন্তু অর্থবোধগম্যতার ক্ষেত্রে এখানেও একটি বাধা তৈরি হচ্ছে। আমরা এই সময়ের কিছু গল্প সংগ্রহ বা গদ্যগ্রন্থের নিদর্শন দেখে নেব। শিষ্য সকলে জিজ্ঞাসা করলেন, আমার দিগের মুকিত কি প্রকারে হয় তাহা কৃপা করিয়া বলহ। তাহাতে গৌতম উত্তর করিতেছেন, তাবৎ পদার্থ জানিলে মুক্তি হয়। তাহাতে শিষ্যেরা সকলে জিজ্ঞাসা করিলেন, পদার্থ কত? এই অংশে দেখুন জ্যোতিচিহ্ন ব্যবহারের একটি দুর্বলতা লক্ষণীয়। এখানে জ্যোতিচিহ্ন হিসাবে কেবলমাত্র পূর্ণচ্ছেদ বা দাড়ি ব্যবহার করা হয়েছে, অন্যান্য কোনো জ্যোতিচিহ্নের ব্যবহার নেই। ফলে সমস্ত ক্ষেত্রে পূর্ণচ্ছেদ ব্যবহৃত হওয়ায় আমরা জ্যোতিচিহ্নের যে সহজ ব্যবহারের সঙ্গে বর্তমানে পরিচিত তা এখানে দেখতে পাচ্ছি না। আমরা আরেকটি উদাহরণ দেখি। মহারাজ বিক্রমাদিত্য চরিত্র নামে একটি গদ্য সংগ্রহ, যার সংগ্রহ করেছিলেন ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। মৌ ভোজপুর শ্রীযুক্ত ভোজরাজা, তাহার কন্যা শ্রীমতী মৌনাবতী, ষোড়শ বরিষ্যা, বড় সুন্দরী, মুখচন্দ্র তুল্য, কেশ মেঘের রং, চক্ষু আকর্ণ পর্যান্তা, জুঙ্গা ভুরু ধনুকের নেয়ার, ওষ্ঠ রক্তিমে বর্ণ, হস্ত পদ্মের মৃণাল। এই অংশেও দেখুন, যেহেতু কোনো জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়নি, এটি দীর্ঘ বাক্যের পর পূর্ণচ্ছেদ ব্যবহার করা হয়েছে, ফলে বাক্যের অর্থবোধগম্যতার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, এই অংশে আমরা তৎসম শব্দের প্রভাব দেখতে পাই, সংস্কৃত গ্রন্থি শব্দের প্রভাব দেখতে পাচ্ছি। আমরা এ পর্যন্ত যতগুলি গদ্য নিদর্শন সম্পর্কে আলোচনা করলাম তার বৈশিষ্ট্যগুলি খানিকটা এইরূপ। বাংলা গদ্যের গঠন এই পর্যায়ে সুবিন্যস্ত নয়, বাক্য গঠনে জটিলতা লক্ষণীয়, মূলত সাধু ভাষার ব্যবহারই এখানে দেখতে পাওয়া যায়। বৈষ্ণব কারিকায় যেমন তত্ত্বধর্মী গদ্যশৈলী লক্ষণীয়, তেমনি অপরদিকে চিঠিপত্রে বা গল্প সংগ্রহে বাক্যের গঠন জটিল, সংস্কৃত ধর্মী শব্দের ব্যবহার লক্ষণীয়, এবং এই পর্যায়ে বাংলা ভাষা অবিন্যস্ত। এই পর্যায়ে বাংলা ভাষার গঠন সুসংহত নয়। কিন্তু প্রাথমিক পর্যায়ের গদ্য সংগ্রহ হিসাবে, প্রাথমিক পর্যায়ের গদ্যের নিদর্শন হিসাবে এর ঐতিহাসিক গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। এবার আমরা দেখে নেব কতকগুলি দলিল দস্তাবেজের গদ্য। আমরা প্রথমেই বলেছিলাম যে বৈষ্ণব কারিকা গ্রন্থ, ব্যক্তিগত চিঠিপত্র ছাড়াও এই পর্যায়ে আদালতের ওকালতনামা, দলিল দস্তাবেজে গদ্য ব্যবহার করা হয়েছে। এই গদ্যগুলির দিকে তাকালেও আমরা দেখতে পাবো এখানে জ্যোতিচিহ্ন ব্যবহারের দুর্বলতা রয়েছে, দীর্ঘ অংশের পর পূর্ণচ্ছেদ ব্যবহার করা হচ্ছে, অন্য কোনো জ্যোতিচিহ্নের ব্যবহার প্রায় লক্ষ্য করা যায় না, এবং বাংলা গদ্যের গঠনও জটিল, আন্বয়িক জটিলতা লক্ষণীয়। আমরা খানিকটা উদাহরণ এই অংশ থেকে পড়ে দেখব। আগে মৌজে ডিহি বক্রেশ্বরের গোপীনাথ শর্মা ও রামজিউ শর্মা ও লক্ষ্মীনাথ শর্মা ও জয়চন্দ্র শর্মা ও রাজ্যিদ্ধর শর্মা জাহির করিল যে উক্ত ডিহি বক্রেশ্বর দেবোত্তর মৌজা দরবস্ত ও চক গঙ্গারামী ডিহি ও চক শিবপুর সাবিক বীররাজা দত্ত বক্রেশ্বরনাথ শিব ঠাকুরের নিষ্কর দেবতার মুদ্দুত পুরুষ পুরুষ হসতে 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 জিয়ের পূজা করিয়া দখলিকার আছে বীররাজা দত্ত সনন্দ রাখে এক্ষণে বক্রেশ্বর মেলাতে হুজুরের লোক লস্কর হাতি ঘোড়াতে বাজারে জুলুম হাঙ্গামা করে। যে দীর্ঘ বাক্যটি আমরা পড়লাম, এই দীর্ঘ বাক্যের ক্ষেত্রে আমরা জ্যোতিচিহ্ন ব্যবহারের দুর্বলতা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি বাংলা বাক্য গঠনের যে সুবিন্যস্ত রীতিটির সঙ্গে আমরা পরিচিত তা এখানে লক্ষ্য করা যায় না।
যেমন দেখুন, একদম প্রথম লাইনটি যদি আমরা দেখি তাহলে আমরা সাধারণত এখন বারবার ও এবং এই ধরনের অব্যয় ব্যবহার করার বদলে কমা নামক যতি চিহ্নটি ব্যবহার করে থাকি, কিন্তু এই অংশে বারবার ও ব্যবহার করা হয়েছে। গোপীনাথ শর্মা, ও রামজিউ শর্মা, ও লক্ষ্মীকান্ত শর্মা, ও জয়চন্দ্র শর্মা। ফলে বাক্য শোনার ক্ষেত্রেও এক ধরনের অস্বস্তি তৈরি হয়, যা প্রাথমিক পর্বের গদ্যের লক্ষণ। আমরা আরেকটি ছোট্ট উদাহরণ পড়ব। ইজত আশার বৈকুণ্ঠ বাম দত্ত শিকদার ও মধুসূদন শর্মা কারকুন জুচরিতে সু আগে তরফ খয়রাত শেখ আবদুল্লার ও শেখ আব্দুল মোমেন সাং দুর্গাপুর আরজ হইলা জাহির করিলেন যে পরগনা খটঙ্গা দুর্গাপুরে খয়রাত জমিশালী 10 দগ বিঘা পাই ভোগ করিতেছি, সনন্দ রাখি এখন শিকদার সনন্দ তলব করে যে হুকুম হয়। এই অংশ পূর্বের মতোই দীর্ঘ বাক্যের গঠন আমরা দেখতে পাই। এই সময় দলিল দস্তাবেজ, আদালতের নির্দেশনামা, ওকালতনামায় তৎসম দেশি শব্দের প্রাধান্য যেমন লক্ষণীয়, তেমনি আরবি ফার্সি শব্দের প্রভাবও আমরা এখানে দেখতে পাই। সমকালের শাসকের ধর্ম ছিল ইসলাম, এবং ইসলাম ধর্মে আরবি ফার্সি শব্দের ব্যাপক ব্যবহারের প্রভাব তখনকার গদ্য ব্যবহারের ক্ষেত্রেও লক্ষণীয়। অষ্টাদশ শতাব্দীতে রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থ সম্পর্কে আমরা জেনে নিই। দোম অ্যান্তনিও রচিত ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, মানুয়েল দ্য আসোমসামের কৃপা শাস্ত্রের অর্থভেদ, এছাড়াও মানুয়েল বাংলা ভাষায় ব্যাকরণ এবং পর্তুগিজ বাংলা শব্দ ভাণ্ডার রচনা করেন। কৃপা শাস্ত্রের অর্থভেদ সম্পর্কে অনেকেই বলেন যে এটি দেশীয় খ্রিস্টানদের দিয়ে অনুবাদ করিয়েছিলেন মানুয়েল। অষ্টাদশ শতকে 1743 সালে পর্তুগালের লিসবনে ছাপা হয় বাংলা ভাষার প্রাচীনতম গ্রন্থ কৃপা শাস্ত্রের অর্থভেদ। এর রচয়িতা মানুয়েল দ্য আসোমসাম। এই বইয়ের বাঁদিকের পৃষ্ঠায় রোমান অক্ষরে বাংলা এবং ডান দিকের পৃষ্ঠায় পর্তুগিজ ভাষায় অনুবাদ লক্ষণীয়। অনেকের মতে মূল পর্তুগিজ অংশটি মানুয়েল দ্য আসোমসামের অনুবাদ হলেও সম্ভবত তিনি বাংলা অংশগুলি দেশীয় কোনো খ্রিস্টানকে দিয়ে অনুবাদ করিয়েছিলেন। এই বইয়ের দ্বিতীয় সংস্করণ এবং তৃতীয় সংস্করণ প্রকাশ পায় যথাক্রমে 1836 এবং 1869 সালে। এই বইতে মূলত প্রশ্নোত্তরের ছলে খ্রিস্ট ধর্ম ব্যাখ্যা করা হয়েছে। এই সময় মূলত ধর্মচর্চার উদ্দেশ্যে, খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন গদ্য গ্রন্থ রচিত হয়। তারই একটি উদাহরণ আমরা এখানে দেখতে পাবো। সেভিল্লা শহরে এক গৃহস্থ আছিল, তাহার নাম সিরিলো। সেই সিরিলো কেবল এক পুত্র জন্মাইল, তাহারে এত দয়া করিল যে কোনোদিন তাহারে শিক্ষাও না দিল এবং শাস্তিও না দিল, সে যাহা করিতে চাহিত তাহা করিত। এই অংশে দেখুন আমরা খানিকটা সহজ গদ্যের গঠন দেখতে পাই। সম্ভবত ধর্ম প্রচারমূলক গদ্য গ্রন্থ হওয়ার কারণে এই অংশে সহজ বাক্য গঠনের রীতি অনুসৃত হয়েছে, এবং দেশীয় খ্রিস্টানদের দ্বারা রচিত হওয়া এখানে কথ্য ভাষার যে রীতি, যে কথ্য ভাষার যে স্টাইল, তার একটি প্রকাশ আমরা দেখতে পাই। এবং পূর্ববর্তী ধারার তুলনায় এই অংশে যতিচিহ্ন ব্যবহারের দুর্বলতাও খানিকটা কম লক্ষণীয়। এই সময়ের আরও কিছু উল্লেখযোগ্য বই, যেমন দোম আন্তনিও রচিত ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। দোম আন্তনিও একজন পর্তুগিজ পাদ্রী। এই বইতেও একজন ব্রাহ্মণ এবং একজন ক্যাথলিকের মধ্যে প্রশ্নোত্তরের ছলে খ্রিস্ট ধর্মের মহিমা বর্ণিত হয়েছে। এছাড়াও এই সময়ের আরও দুটি উল্লেখযোগ্য বই, প্রশ্নোত্তরমালা এবং প্রার্থনামালা। নগেন্দ্রনাথ বসু এবং সুশীল কুমার দে রচিত এই বই দুটির কোনো মুদ্রিত রূপ বর্তমানে পাওয়া যায় না, তাই এই বইগুলির গদ্যের নিদর্শন কেমন ছিল তা আমাদের পক্ষে আজ আর জানা সম্ভব নয়। এই সময় একদিকে যেমন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, ফার্সি জানা মুন্সিরা বাংলা সাহিত্য রচনায় মনোনিবেশ করেছিলেন, তেমনি আমরা এমন কতকজন ইংরেজ রাজকর্মচারীর সন্ধান পাই যারা বাংলা ব্যাকরণ রচনায়, অনুবাদ গ্রন্থ রচনায়, আইনের বই রচনায় আত্মনিয়োগ করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ব্রাসি হ্যালহেড, জোনাথান ডানকান, এডমান্ড স্টোন প্রমুখ। হ্যালহেড বাংলা শেখবার উদ্দেশ্যে এই ব্যাকরণ বইটি রচনা করেন। বহুল আলোচিত এই বইটির নাম আ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। শোনা যায় তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসকে এই বইটি প্রকাশের জন্য অনুরোধ করেছিলেন হ্যালহেড। এই বইয়ের ভাষা খুব সহজবোধ্য না হলেও সমকালের বাংলা ভাষার নিদর্শনের স্বরূপ কেমন ছিল তা জানার জন্য এই বইটি অবশ্য আলোচ্য। আমরা এই সময় জোনাথান ডানকান বা এডমান্ড স্টোনরা যে সমস্ত আইনের বই রচনা করেছিলেন, যে অনুবাদ করেছিলেন, তার কিছু নিদর্শন দেখে নেব। জোনাথান ডানকানের আইনের বইয়ের অনুবাদ,
জমিদারি ও তালুকদারি ও চৌধুরাই ও বাটি ও ভূমির মিরাসের বিষয় যেখানে একজন না হইয়া অধিক অংশী হয়, তাহারা আপন আপন জাতির শাস্ত্রানুযায়ী ব্যবস্থা মতে অংশ পাইবে, এমতো প্রকাশের বিষয়ে অংশীর দিগের অনুমতিক্রমে ব্যবস্থা মতে যাহারা যে অংশ পাওনা হয়, প্রত্যেকে সকলের নামে ডিক্রি করিতে হরেক ইহার অন্যতম করিতে না পারিবেন। আমরা আরেকটি উদাহরণ দেখি, এডমন্ড স্টোনের অনুবাদ। সকল ফেরবার লোককে রক্ষা করা হাকিমের কর্তব্য কর্ম, বিশেষত তাহাদিগে যাহারা সহজেই দুস্থ পেয়ার তালুকদারান ও রায়ত লোক ও আর ক্ষেত আবাদ করণওয়ালা দিগের ভালের নিমিত্তে ও রক্ষা করিবার নিমিত্তে নবাব গভর্নর জেনারেল বাহাদুর যখন মনাছেন বুঝেন আইন করিবেন। এই অংশগুলো পাঠ করলেও আমরা দেখতে পাই যে এই আইনের বইগুলি অনুবাদের ক্ষেত্রেও বাংলা গদ্যের গঠন খুব সুবিন্যস্ত নয়। দীর্ঘ বাক্যের গঠন লক্ষণীয়, আরবি ফার্সি শব্দের প্রয়োগ লক্ষণীয়, তৎসম শব্দের প্রয়োগ লক্ষণীয়। এবং দ্বিতীয়ত, যেহেতু এই বইগুলি বেশিরভাগই ইংরেজি বইয়ের অনুবাদ, ফলে ইংরেজি বাক্য গঠনের যে রীতি তা এখানে অনুসৃত হয়েছে। জটিল বাক্য গঠনের রীতি আমরা এই পর্বে দেখতে পাই, এবং বাক্য গঠনের রীতি খুব সুবিন্যস্ত না হওয়ায় যেন মনে হয় যে পরপর কতকগুলো শব্দকে পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে, সেই পাশাপাশি বসা শব্দগুলি একটা কোনো অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারছে না। আমরা ফরস্টার অনুদিত কর্নওয়ালিসি কোডের অনুবাদের একটি অংশ দেখে নেব। হাকিমের উচিত যে ছোট বড় সকল লোকের, বিশেষত দুস্থ ও গরিব দিকের রক্ষা নিয়ত করেন, অতএব ওই শ্রীযুত সকল বফস্বলী তালুকদার ও প্রজা প্রভৃতি চাষী লোকদিগের কল্যাণ ও কুশলের নিমিত্ত যে কালে যে আইনকরণ উচিত জানেন, সেকালে তাই নির্দিষ্ট করেন। কিন্তু এমন তো সকল আইন নির্দিষ্ট হইতে কোনো প্রকারে জমিদার ও হুজুরি তালুকদার প্রভৃতি ভূমাধিকারী দিগের শিরে যে মোকররি জমার ধার্য রহে, তাহা দিবার বিষয়ে তাহাদিগের কিছু আপত্ত ও ওজনার হইবেক না। এই অংশেও ভাষা গঠনের আড়ষ্ঠতা, জটিলতা লক্ষণীয়। পাশাপাশি কতকগুলো শব্দ যেন কেবল বসিয়ে দেওয়া হয়েছে। বাংলা বাক্য গঠনের যে রীতি, যে সুসংহত পদ্ধতি, তা এখানে ব্যবহার করা হয়নি। এই সময়ের গদ্যের নিদর্শনগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো এই সময়ের গদ্যে ভাষার আড়ষ্টতা লক্ষণীয়, বাক্য গঠন ও পদ গঠনের জটিলতা লক্ষণীয়। জ্যোতিচিহ্ন ব্যবহারের সমস্যাও এই সময়ের গদ্য বোঝার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে। মূলত সাধু ভাষাই এই সময়ের গদ্য রচনার রীতি। সংস্কৃত ধর্মী তৎসম শব্দের পাশাপাশি আরবি ফার্সি শব্দের ব্যবহার লক্ষণীয়। বাক্য সংগঠনে পদের সমন্বয়ে বাক্যাংশগুলির ভারসাম্য রক্ষায় ব্যর্থতা এই সময়ের গদ্যের অন্যতম নিদর্শন। এবং মূলত বিভিন্ন ইংরেজি গ্রন্থ বা ফার্সি গ্রন্থ থেকে, বিভিন্ন দলিল দস্তাবেজ থেকে অনুবাদ হওয়ার কারণে এই গদ্যের বাংলা বাক্যের তুলনায় ফার্সি বা ইংরেজি বাক্যের যে গঠন, তার নিদর্শন লক্ষণীয়। রাজকর্মচারীদের ভাষা শিক্ষার উদ্দেশ্যে বাংলা পাঠ্যপুস্তক নির্মাণে যেই দুটি প্রতিষ্ঠানের নাম অবশ্য উল্লেখ্য, তার মধ্যে একটি ফোর্ট উইলিয়াম কলেজ আর একটি শ্রীরামপুর মিশন। এই শ্রীরামপুর মিশনের উদ্যোগে শ্রীরামপুর প্রেস স্থাপিত হয়। শ্রীরামপুর মিশন এবং শ্রীরামপুর প্রেসের হাত ধরে বাংলা গদ্য গঠন এবং বাংলা গদ্যের প্রসার, বাংলা বইয়ের প্রসার ব্যাপক আকার ধারণ করে। প্রেসের হাত ধরেই বাংলা গদ্য মানুষের বাড়িতে বাড়িতে সেই সময় পৌঁছে গেছিল। মূলত খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষায় খ্রিস্ট ধর্ম প্রচার, মানুষকে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট করে তোলা এবং সংস্কৃত গ্রন্থের অনুবাদই ছিল শ্রীরামপুর মিশন এবং প্রেসের মূল উদ্দেশ্য। শ্রীরামপুর মিশনের সঙ্গে যুক্ত যে তিনজন বিদেশি বাংলা গদ্যের গঠনকে সুবিন্যস্ত করেছিলেন, প্রশস্ত করেছিলেন, তাদের মধ্যে অন্যতম উইলিয়াম কেরি, জাসুয়া মার্সম্যান এবং ওয়ার্ড। আমরা সকলেই জানি যে উইলিয়াম কেরির হাত ধরে পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হবে, যেই ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরে বাংলা গদ্যের বিস্তার পর্বের সূচনা হয় এবং যার ধারা পরবর্তীতে রামমোহন বিদ্যাসাগর থেকে শুরু করে প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ হয়ে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ পর্যন্ত থেকে আজকের পর্ব পর্যন্ত বহমান। শ্রীরামপুর মিশনের হাত ধরে কেরি এবং তার সহযোগীরা বাইবেল অনুবাদের কাজ শুরু করেন। প্রায় 20টি ভাষায় বাইবেল অনুদিত হয়। এই বাংলা বাক্যের গঠন খুব সুচিন্তিত, পরিণত, সুসংহত না হলেও বাংলা গদ্যের প্রসারে, জনমানসে তার ব্যাপক প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশন এবং প্রেসের ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না। এই সময় শ্রীরামপুর প্রেসের হাত ধরে প্রায় 80টি পুস্তক রচিত হয়।
ইংল্যান্ড থেকে একটি পুরাতন যন্ত্র আনিয়ে পঞ্চানন কর্মকারের কাছ থেকে বাংলা হরফ তৈরি করে এই প্রেস গঠিত হয়। এই প্রেস থেকে প্রকাশিত প্রথম বই নিউ টেস্টামেন্টের অন্তর্গত মঙ্গল সমাচার মতিউর রচিত বইটি। এছাড়াও 1801 সালে সম্পূর্ণ নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট অনুদিত হয়, বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়। এই গ্রন্থগুলির উদাহরণ পাওয়া না যাওয়ায় আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু এই অনুবাদ গ্রন্থগুলির ভাষা অত্যন্ত জড়তাযুক্ত এবং কৃত্রিম, এবং যেহেতু ইংরেজি বাইবেল থেকে, বিভিন্ন ইংরেজি ধর্মগ্রন্থ থেকে এই অনুবাদ গ্রন্থগুলি রচিত হয়েছে, ফলে ইংরেজি পদবিন্যাসের রীতি এই সময় এই গ্রন্থগুলিতে লক্ষ্য করা যায়। তবে এই গদ্যরীতি সেই সময় জনপ্রিয়তা লাভ করতে পারেনি। শ্রীরামপুর মিশন থেকে এই ধর্মগ্রন্থ ছাড়াও প্রথম বাংলা পাঠ্যপুস্তক, ব্যাকরণ গ্রন্থ, রামায়ণ মহাভারতের অনুবাদ প্রকাশ পায়। এছাড়াও কেডির সংস্কৃত ব্যাকরণ, বোধদেবের মুগ্ধবোধ, অমরকোষ, কৃত্তিবাসী রামায়ণ প্রভৃতি এই সময় এই প্রেস থেকে প্রকাশ পেয়েছিল। উইলিয়াম কেডি ছাড়াও জসুয়া মার্সম্যান বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই ভারতবর্ষের ইতিহাস দুখণ্ডে এবং বাঙ্গালার ইতিহাস রচনা করেন। শ্রীরামপুর মিশনের গদ্যরীতির বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো শ্রীরামপুর মিশনারিদের উদ্যোগে বাংলা গদ্যচর্চার হাতেখড়ি হলেও এই সময় অভিজ্ঞতার অভাবে স্বচ্ছন্দ সাবলীল বাক্য রচনা, গদ্য রচনা সম্ভবপর হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি বাক্য গঠনের রীতি অনুসৃত হয়েছে, ফলে স্বাভাবিক বাংলা বাক্যের গঠন এই পর্বে দেখতে পাওয়া যায় না। অনুবাদের ক্ষেত্রে ইংরেজি অন্বয়ের ব্যবহার বাংলা বাক্য গঠনকে আরও দুর্বোধ্য করেছে। অপ্রচলিত তৎসম শব্দের বাহুল্য, জটিল আড়ষ্ঠ বাক্য গঠন, যতিচিহ্নের দুর্বলতা, পদ গঠনের ত্রুটি এই সময়ের গদ্যের বৈশিষ্ট্য, এবং অতিরিক্ত তৎসম শব্দের ব্যবহার গদ্যের দুর্বোধ্যতাকে বাড়িয়ে তুলেছিল। তাই মনে রাখতে হবে, বাংলা গদ্যের যে ধারা আজ পর্যন্ত প্রবাহমান তার ভিত্তিভূমি স্থাপিত হয়েছিল এই শ্রীরামপুর মিশন বা ফোর্ট উইলিয়াম কলেজের হাত ধরেই। সমকালের গদ্য খুব মনোগ্রাহী নয়, ভাষা গঠনের দুর্বলতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সময়ের গদ্যের নিদর্শনগুলিকে, এই সময়ের গদ্যের বৈশিষ্ট্যগুলিকে আমরা এড়িয়ে যেতে পারি না। মূলত ধর্মপ্রচারের উদ্দেশ্যে, খ্রিস্ট ধর্মকে মানুষের কাছে বোধগম্য করে তোলার উদ্দেশ্যে, বিদেশি রাজকর্মচারীদের শিক্ষাদানের উদ্দেশ্যে এই সময় গদ্যচর্চায় মনোনিবেশ করেছিলেন একাংশের মানুষ। 19 শতকের গদ্যচর্চার ধারা আলোচনার ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব অবশ্যই আলোচ্য। তবে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের গদ্যের ধারা আলোচনার পূর্বে ষোড়শ-সপ্তদশ শতাব্দীর যে গদ্যের ধারা, সেই সম্পর্কে আমরা এই পর্বে আলোচনা করেছি। আমরা জানি যে বাংলা গদ্যের যে ধারা আজ পর্যন্ত প্রবাহিত তা একদিনে সংগঠিত হয়নি। তাই এই বিবর্তনের ধারাটিকে বোঝার জন্য, বাংলা গদ্য চর্চার প্রাথমিক পর্বটি কেমন ছিল তা বোঝার জন্য আমরা ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ শতাব্দীর গদ্যচর্চার ধারা, গদ্যচর্চার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করেছি। মূলত এই সময়কার বিভিন্ন চিঠিপত্র, গদ্য গ্রন্থ, দলিল দস্তাবেজের ভাষা, অনুবাদ গ্রন্থের ভাষা, বৈষ্ণব কারিকা কর্চার ভাষা, তার নিদর্শনগুলি তুলে ধরে আমরা সমকালের গদ্যের বৈশিষ্ট্য, সমকালের গদ্যের নিদর্শনগুলি সম্পর্কে জানার চেষ্টা করেছি। আমরা এ যাবৎ পর্যন্ত যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে সম্ভাব্য কতকগুলি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত দুটি গদ্য গ্রন্থের উল্লেখ করুন, বাংলা গদ্যের প্রথম যুগের নিদর্শন কোনগুলি, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদকার রচনা, কর্নওয়ালিস কোট কে অনুবাদ করেন। আমাদের আজকের আলোচনার ভিত্তিতেই আপনারা এই প্রশ্নগুলির উত্তর তৈরি করতে পারবেন। এছাড়াও কিছু রচনাধর্মী প্রশ্নের দৃষ্টান্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যেমন শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়, শ্রীরামপুর মিশনের উদ্যোগে যে বাংলা বইগুলি রচিত হয় তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করুন। আমরা শ্রীরামপুর মিশনের যে গদ্য শৈলীর ধারা সম্পর্কে আলোচনা করছি তার উপর ভিত্তি করে আপনারা এই উত্তরটি তৈরি করতে পারবেন। এছাড়া প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের বাংলা গদ্যের বৈশিষ্ট্য কেমন ছিল, 19 শতকের বাংলা গদ্য চর্চার প্রয়োজনীয়তা কেন তৈরি হলো, এই বিষয়গুলি সম্পর্কে আমাদের আলোচনার ভিত্তিতে উত্তর তৈরি করা সম্ভবপর হবে। এই প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের বাংলা গদ্য চর্চার ধারাটিকে আরও গভীরে জানার জন্য, আরও বিস্তারিত আকারে জানার জন্য আমরা কতগুলো বই পড়ে দেখতে পারি। যেমন বিভিন্ন সাহিত্যের ইতিহাস বই রয়েছে, ভূদেব চৌধুরী, গোপাল হালদার, অসিত বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেনদের
রচিত যে সাহিত্যের ইতিহাস বই সেগুলি যেমন আপনারা পড়তে পারেন, তার পাশাপাশি সজনীকান্ত দাস রচিত বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস, সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্যের গদ্য, এই বইগুলি যদি আপনারা পড়েন তাহলে প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্ব সহ 19 শতক এবং ষোড়শ সপ্তদশ শতাব্দীর যে বাংলা গদ্য চর্চার ধারা, তার যে বিবর্তনের ধারা, সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমাদের প্রাক ফোর্ট উইলিয়াম কলেজ পর্বের গদ্য চর্চার ধারা, তার বৈশিষ্ট্য সম্পর্কে যে আলোচনা আজ আমরা করলাম, সেই আলোচনা আজ এখানেই শেষ করছি।